This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখুন, ইডি 100 দিনের তদন্ত যেখান থেকে শুরু করলো সেখানে ঘা পড়ায় পঞ্চায়েত স্তরেই সব থেকে বেশি চাপ তৈরি হওয়ার কথা, তাই না? কারণ সব তো যেখানে যাচ্ছেন সেই বিডিও বা ওই পঞ্চায়েত স্তরের লোকজন যাদের হাত দিয়ে সমস্ত কিছু পঞ্চায়েত স্তরের কাজকর্ম লেনদেন এগুলো হয় আর কি। এবার 100 দিনের কাজ, আবাসের টাকা, এগুলোর চাহিদা কিন্তু পঞ্চায়েত স্তরে বিপুল। কারণ টাকার লেনদেনটা পঞ্চায়েত স্তরেই হয়, আবার যাদের জন্য হয় তাদের তো এই টাকাগুলো প্রবল দরকার। সাধারণ মানুষ যতটাই পান দিয়ে থুয়ে যেটুকুনি থাকে সেটুকুনিই তাদের সম্বল, আর যাদের দেন থন তাদের কাছে ওই টাকাগুলো মহার্ঘ। কারণ পঞ্চায়েত স্তরে কিন্তু বিপুল টাকা আসে, লেনদেনটা খারাপ হয় না আর কি। এবার পঞ্চায়েত ভোটে বিপুল জয় পেলেও লোকসভা ভোটের আগে এই সত্যটাকে তাই কোনোভাবেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপেক্ষা করতে পারছে না। তিনি জানেন যে এই লোকজন যারা পাচ্ছেন এবং যারা পাচ্ছেন না, দুদলই তো সামনাসামনি রয়েছেন। একদল আরেক দলকে দেখে না পাওয়ার সংখ্যাটা বড়, ফলে যারা পেয়ে গেছেন তাদের দেখেই না পাওয়া বিরাট সংখ্যক মানুষজন তারা যদি ক্ষুব্ধ হতে থাকেন, বুকের ভেতর কোথাও ক্ষোভের বাষ্পটা জমা হতে থাকে। এই মানুষের বুকের ভেতরটা না অদ্ভুত জায়গা, জানেন তো, কত কিছু চেপে রাখতে পারে। আবার কোনো দিন কোনোভাবে সেটা বেরিয়েও আসে বাষ্পগুলো। সেটা যে আঙুল দিয়ে বেরোয় ভোটের সময়, তাহলে ওই মুশকিল আছে। কোথায় ভোটিং মেশিন কোথায় কি মেরে দেবেন বলা তো যায় না, তাই না? আঙুল যেখানে চলে যাবে আর কি। এই জায়গাটায় কোনো রকম ওই ভাবনা চিন্তা করতে দিতে রাজনৈতিক নেতারা চান না। তারা চান একদম মানুষজন্য একদম ব্রেন ওয়াশ করে দিতে। তারা যাবেন, যেখানে বলা থাকবে সেখানে গিয়ে ছাপ মেরে দিয়ে চলে আসবে, টিপ মেরে দিয়ে চলে আসবেন, এইটা তারা চান। সেই সম্ভাবনাটার থেকে একটু ইধার উধার হলেই তারা নিজেরা খুব টেনশানে পড়তে থাকেন। দেখুন না, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে 21শে ফেব্রুয়ারি থেকে রাজ্যের 100 দিনের শ্রমিকদের বকেয়া মেটানো হবে। মনে রাখতে হবে, এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় 100 দিনের টাকা বা বার্ধক্য ভাতা দিয়েছেন সাংসদ হিসেবে, এবং সেটা একটা নির্দিষ্ট এলাকার মানুষকে, তার যে সংসদীয় এলাকা সেখানকার মানুষজনকে। এবং অভিষেক টাকাটা দিয়েছেন তৃণমূলের মঞ্চ ব্যবহার করে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদিও ওই তৃণমূলের ধর্ণা মঞ্চ থেকেই 100 দিনের টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন, কিন্তু টাকাটা তাকে তো দিতে হবে মুখ্যমন্ত্রী হিসেবে, মানে রাজ্যের প্রশাসনিক প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে, যাদের মাধ্যমে তাকে দিতে হবে। ইডি তো সেই প্রশাসনিক স্তরেই ঘা বসালো। রাজ্যের টাকা দেওয়ার আগে এটা কি রাজ্য প্রশাসন বা জেলা প্রশাসনকে একটু শেকি করে দেবে না, একটুখানি ঘেঁটে দেবে না? মানসিক চাপ তো হতেই পারে তাদের। টাকা দেওয়ার সময় এবার একটু হাত কাঁপতে শুরু করলো, কার বদলে কাকে দিচ্ছেন সেটা তারা খেয়াল করতে শুরু করলেন। অথবা এরকমও হতে পারে অনেকে এই দায়িত্ব থেকে পালানোর জন্য ব্যস্ত হয়ে পড়লেন, কারণ কেউ চাইলে দেবেন না। এরকম হলে আবার তাদেরও আবার বহু রকম প্রবলেম হয় এলাকায় আর কি। তার থেকে চাচা আপন প্রাণ বাঁচা, এরকমও কেউ ভাবতে পারেন। সব মিলিয়ে এটা ওই নিচের ওই স্তরটাই, প্ল্যাটফর্মটাতেই একটা ভূমিকম্প গোচর হতে পারে। এমন কিছু ঘটতে পারে আজ করেই কি কাল দিল্লি যাননি মুখ্যমন্ত্রী? আমি দিল্লি যাওয়া বাতিল করেছি, কারণ আমার বাজেট আছে 8 তারিখে। ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য আমি দিল্লি যাওয়াটা বাতিল করেছি। আজ নবান্ন থেকে কিন্তু একটা জরুরি নির্দেশিকা জারি করা হয়েছে, জানেন তো? সে নির্দেশ দেওয়া হয়েছে যাতে 100 দিনের আসল শ্রমিকরাই টাকা পান, সেটা নিশ্চিত করতে হবে। 100 দিনের আসল শ্রমিকরা টাকা পান। আসল শ্রমিকদের কথাই তো এতদিন ধরে বলা হচ্ছে, এবং আসল শ্রমিকরাই তো টাকা পান না, বা প্রচুর ভুয়ো শ্রমিক টাকা পেয়ে গেছেন, এটাই তো অভিযোগ। কিন্তু রাজ্য প্রশাসন কি চোখ বন্ধ করে ভরসা করতে পারছে না? এখনও কি মনে হচ্ছে, অথবা ওই সবাই ঠেকে শিখছেন তো, নিশ্চয়ই তাদের মনে হচ্ছে যে কোথাও গিয়ে যদি 100 দিনের শ্রমিকের বদলে ভুয়ো শ্রমিকদের অ্যাকাউন্টে এই টাকাটা ঢুকে যায়, তাহলে তো এই টাকা পয়সা জোগাড় করতেও তো প্রচুর কষ্ট। এত কষ্ট করে কোথাও গিয়ে কেষ্ট লাভের জায়গাটায় যদি অন্য কারোর কেষ্ট লাভ হয়ে যায়, তাহলে তো নিজেদের প্রাপ্তির ভাঁড়ারটা ঠন গোপাল হয়ে যাবে, তাই না? এই ভেবেই কি, এই আশঙ্কাতেই কি এই নির্দেশিকা জারি করতে হলো নাকি?
এত বড় একটা করাপশন যেখানে ভুয়া অ্যাকাউন্টের হদিশ পাওয়া গেছে, হান্ড্রেডস অফ ফেক অ্যাকাউন্টস, দ্যাট মিনস ইটস এ সিরিয়াস ফ্রড এবং ম্যাল প্র্যাকটিসেস অ্যান্ড করাপশন। গভর্নরকে আমরা রিকোয়েস্ট করব যে আপনি ক্যাগকে রেকমেন্ড করুন টু লজ এফআইআর এগেনস্ট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অ্যান্ড হার এন্টায়ার ক্যাবিনেট, কারণ ক্যাগের যে রিপোর্ট তাতে ক্যাবিনেট দায়বদ্ধ। বাংলার মানুষ তো বুঝতে পারছে কিভাবে দুর্নীতি করেছে। 1,96,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে, ছোটোখাটো বিষয় নয়। আফ্রিকার মানে কোনো এক কান্ট্রির ইকোনমি চলে, হয়তো এত টাকা ইকোনমি নয়, টোটাল ইকোনমি ওদের, সেই ধরনের দুর্নীতি আমাদের রাজ্যে করেছে। তাদের নির্দেশে 14.5 লক্ষ ফেক জব কার্ড বানিয়েছে। দক্ষিণ 24 পরগনা জেলায় প্রায় 2.5 লক্ষের অধিক ফেক জব কার্ড। তখন জেলা নেতৃত্বরা তৃণমূলের কাজরা ছিল, তাদেরকে চিহ্নিত করা হোক, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক, তাহলে তো বুঝতে পারবো যে না ইডি বা তদন্তকারী সংস্থা তৎপরতা দেখাচ্ছে। এই যে এজেন্সিকে পাঠাতে গিয়ে ভুলভাল জায়গায় চলে যাচ্ছে, এজেন্সি দিক বিভ্রান্ত হয়ে গেছে, ওরাই বা কি করবে? আমরা তো ওদের দোষ দিচ্ছি না। মাননীয় মুখ্যমন্ত্রীও বারবার বলেছেন যে আমরা কোনো অফিসারদের দোষ দিই না, কিন্তু যেভাবে ওরা পরিচালিত করছে নিরপেক্ষ সংস্থাগুলোকে, সেটা এটাই বুঝিয়ে দেয় যে কোনো কিছুর ওপর নিয়ন্ত্রণ তারা ছাড়তে চায় না কেন্দ্রীয় সরকার। লোকসভা ভোটের আগে কি তাহলে একসাথে অনেকগুলো পাখিকে নিশানা করতে চাইছে বিজেপি এক ঢিল দিয়ে? যে সিএজি রিপোর্টে রাজ্যের বিরুদ্ধে প্রায় 2 লক্ষ কোটি টাকা গরমিলের অভিযোগ, সেই সিএজি রিপোর্ট নিয়ে রাজ্যপালের কাছে তদন্তের দাবি করবেন বিরোধী দল নেতা, সেটা ঠিক করেছেন তিনি। সেই দাবি যদি পূরণ হয় তাহলে কি দাঁড়াবে একবার ভেবে দেখুন। ওই কেন্দ্রীয় অর্থমন্ত্রী সিএজি রিপোর্ট খতিয়ে দেখবেন। 2, 100 দিনের কাজ নিয়ে ইডি তদন্ত করবে। 3, রাজ্যপাল তার অধিকার প্রয়োগ করে সিএজি রিপোর্টের ওপর ভিত্তি করে এফআইআর করবেন। মানে এটা ক্রস চেকিং না একসঙ্গে ত্রিমুখী চাপ তৈরি করা রাজ্য সরকার শাসক দলের ওপর, সেটা বোঝাটা মুশকিল। তো আরেকটা কাজও শুভেন্দু অধিকারী করে ফেলবেন বলে ঠিক করেছেন। বিধানসভায় আজ থেকে বাজেট অধিবেশন শুরু হলো, প্রথম দিনই সিএজি রিপোর্ট নিয়ে আলোচনা চেয়েছিলেন বিজেপি বিধায়করা, কিন্তু অধ্যক্ষ পত্রপাঠ সেই আবেদন খারিজ করে দেন। তারা দমবেন বলে তো মনে হচ্ছে না। চোর শব্দটা শুনলে যেমন মমতা ব্যানার্জি আতঙ্কিত, ঘুম ছুটে যাচ্ছে যে কেন চোর বলছে আমাদের। বলেছেন আমি গরু চুরি করেছি, বেশ করেছি, বিএসএফ কেন আমাকে বাধা দেয়নি? 72টা জায়গায় যে জমি দেননি, কাঁটাতার নেই, সেখানে বিএসএফ এর দাঁড়ানোর কোনো জায়গা নেই, সেখান থেকে যে গরু পাচার করছি সেটা আর বলেননি। তাই এখন ক্যাগ শব্দ শুনলেই রাজ্যের মুখ্যমন্ত্রী বা শাসক দল লাফাচ্ছে। তাই আমাদের পড়তে দেওয়া হয়নি, ওয়াকআউট আমরা করিনি। আমাদের সোচ্চার প্রতিবাদে মুলতুবি করতে বাধ্য হয়েছে। আমাদের এখানে সিএজি রিপোর্ট এখনও পশ্চিমবঙ্গ বিধানসভায় কোনো রিপোর্ট জমা পড়েনি, এবং আমাদের রুল 233-তে পরিষ্কার বলা রয়েছে কোনো রিপোর্ট জমা না পড়লে সেটা নিয়ে ডিসকাশন করা যাবে না। আমি রুলটা কুট করে ওদের পড়েও শুনিয়ে দিয়েছি, সেই জন্য আমি এটাকে ডিসঅ্যালাউ করেছি। আই হ্যাভ রিজেক্টেড দিস। এটা নিয়ে অবশ্যই একটা আলোচনা দরকার, কিন্তু এখতিয়ারের মধ্যে যখন রাইট আছে, অধিকার আছে, আলোচনা না করতে দেবেন কি দেবেন না, সেটাতে করতে দিচ্ছে না। ক্যাগ রিপোর্ট নিয়ে বিধানসভায় আলোচনার কোনো প্রশ্নই ওঠে না, কারণ এই ক্যাগ রিপোর্ট 2002-03 সাল থেকে 2021 সাল অবধি তার কেউ নাকি ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি।